অনেক বাংলাদেশি পেশেন্ট ইন্ডিয়াতে আসে কম পয়সায় চিকিৎসা করার জন্য। অনেক ব্র্যান্ডেড হসপিটাল আছে যেখানে যদি একটা পেশেন্ট 10 দিন আইসিইউতে থাকে 8-10 লাখ টাকা বিল হয়ে যাচ্ছে। এই সাধারণ হসপিটালে আমাদের এখানে তার 10 ভাগের 1 ভাগ বিল হয়। এই যে আমাদের স্বাস্থ্য সাথী যে এটা হয়েছে সেটা কিন্তু সবার জন্য দেয়া হয়েছে। এটা গভর্নমেন্টের, আমি মনে করি গভর্নমেন্টের মনে হয় এই নীতিটা ঠিক নয়। মোটামুটি স্বাস্থ্য সাথীর রেট কম, মানে যেটাতে কোনো অপারেশন হয় না, যেখানে কোনো চিকিৎসা ওই টাকায় করা যায় না, এইভাবে করে চিকিৎসা ঠিক দেয়া যায় না। যেহেতু বাংলাদেশের চিকিৎসা খরচ অনেক বেশি এবং চিকিৎসার মান অপেক্ষাকৃত কম, এখানে ওদের দেশের তুলনায় কম খরচা হয়। আমাদের দেশে তাদেরকে কিন্তু অনেক কিছু ঠকানো হয়। এমনও হতে পারে যে হসপিটাল অনেক ইনফ্লেটেড রেট করে রেখেছে, গভর্নমেন্ট ওটাকে রেগুলেট করছে না, এটা বিনা পয়সা, এটা বিনা পয়সা, প্রিমিয়াম নেই, কোনো প্রিমিয়াম নেই। তো এটা কর্মে, এটা কি সাস্টেনেবল মডেল? মানে এটা কি সম্ভব? এই মডেল ঠিক না। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আজকের পডকাস্টটা খুব ইন্টারেস্টিং একটা পডকাস্ট হতে চলেছে, কারণ আজকে যিনি আমাদের সঙ্গে আছেন ডক্টর মলয় কৃষ্ণ সাহা। ওনার পরিচয় দেওয়ার আগে ওনার একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে। 1954-এ কলকাতাতে ওনার জন্ম, এবং জন্ম যখন হয়েছিল তখন একজন ব্রিটিশ সার্জনের হাতে উনি জন্মগ্রহণ করেছিলেন। তারপর আমরা সবাই জানি যে আমাদের দেশ যখন 1947-এ ইন্ডিপেন্ডেন্স পায়, এবং সেই ইন্ডিপেন্ডেন্সের দৌলতে আমাদের বাংলা দুভাগে বিভক্ত হয়ে যায়, এপার বাংলা আর ওপার বাংলা, যেই নিয়ে আজকেও আমাদের সবারই মনে দুঃখ। এরকমই একটা সিচুয়েশনের মধ্যে ওনাকে বাংলাদেশ চলে যেতে হয়, তখন ইস্ট পাকিস্তান। সেইখানে ওনার পড়াশোনা, বেড়ে ওঠা এবং ডাক্তার হয়ে ওঠা। ডাক্তার মানে ওয়ান অফ দ্য নোবেল প্রফেশন ইন দিস ওয়ার্ল্ড। 1980 সালে উনি আবার ফেরত আসেন ভারতবর্ষে এবং সিটিজেনশিপ নেন এই দেশের। আপনি ভেবে দেখুন, যার জন্ম হয় কলকাতাতে, তাকে ভাগ্যের চক্রে বাংলাদেশে পড়াশোনা করতে হয়, বড় হতে হয়, ডাক্তারি করতে হয়, আবার সেই ভাগ্যের তরে আবার উনি ফেরত আসেন কলকাতাতে, আমাদের মাতৃভূমিতে। ওয়েলকাম ডক্টর মলয় সাহা। ধন্যবাদ। আমাকে আপনারা এই ইন্টারভিউর জন্য সিলেক্ট করেছেন, সেটাকে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। না, আমরা সিলেক্ট করার কেউ নাই স্যার, সবই হচ্ছে ভগবানের ইচ্ছা। হয়তো আপনি যা করেছেন আপনার জীবনে, মানে এখন আপনি এমডি ইকো হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা বারাসাতে আছে, এমডি অফ ড্রিমল্যান্ড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা সেটা কোথায়? সেটা বনগাঁতে আছে। এবং আপনি এমডি অফ ড্রিমল্যান্ড এক্সপোর্ট, মানে একদিকে আপনি ডাক্তার, আরেকদিকে আপনি ব্যবসায়ী, যেখানে আপনি বিজনেসম্যান, এক্সপোর্ট। মানে এটা অবিশ্বাস্য একটা কম্বিনেশন। মানে আমরা জানি যে সব থেকে হাইয়েস্ট লেভেল অফ প্রফেশন যদি ধরা হয়, নেক্সট টু গড, সেটা হচ্ছে ডক্টর। ঠিক, হয়তো লোকেরা ভাবে, কিন্তু এর ভিতরেও অনেক লোক আছে যাকে একটা মানুষ সাধারণ মানুষ হিসেবে চিন্তা করে। আমি তার মধ্যে, আমি নিজেকে বড় ভাবতেই পারি না। সত্যি কথাই বলতে কি, যে এইটা হলে পরেই মানুষের মনে কিন্তু একটা অহংকার আসে। তো নিজেকে নিজেকে সাধারণ ভাবতে পারবে, সে কিন্তু তত ভালো কাজ করতে পারবে, এটা আমি মনে করি। এবং আমি যেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি এই নীতিতে বিশ্বাসী থাকতে পারি, তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। স্যার, ছোটোবেলা থেকে আমরা শুরু করব। ছোটোবেলায় আপনার তো কলকাতায় জন্ম, যেটা আমি শুনছিলাম। আমার বাবাও ডাক্তার। তো ছোটবেলা থেকে কি আপনার স্বপ্নই ছিল যে এই প্রফেশনে? না, আমি ছোটবেলায় বুঝতামই না। তখন বাবা বলতেন যে আমি ডাক্তার, তো একটা ছেলেকে তো ডাক্তার করতে হবে, ডাক্তার না করলে আমার এই ডিসপেন্সারিটারি কে দেখবে, কি করবে। মানে সেই সময়তেও প্যারেন্টাল ইনফ্লুয়েন্স, প্যারেন্টাল ইনফ্লুয়েন্স, মানে সেই সময়তে, মানে আমরা এখন বলি এখন 3 ছেলের একজনকে ডাক্তার করতেই হবে, এরকম একটা বাবার একটা মোটিভ ছিল আমার, যতদূর মনে পড়ে। তো সেটা আমি পূরণ করেছি, আর 2 ভাই পূরণ করতে পারেনি, কি
পারলেও হয়তো করেনি। আমার বড় ভাই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তিনিও উচ্চশিক্ষিত। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে তিনি এমএসসি, এমএড, পিএইচডি করা এবং ইংল্যান্ডে পিএইচডি করা। আমরা একটু শুনে নেব যে এই যে কলকাতায় আপনার জন্মগ্রহণ হওয়ার পর কি কারণে, কেন আপনারা আবার বাংলাদেশে, মানে আমার মা অসুস্থ ছিলেন, তো মার মানুষ করার মতো ক্ষমতা ছিল না সিজার হওয়ার পরে। তৎকালীন সিজার হওয়া তো একটা বিশাল ব্যাপার। তারপরে তার জন্যে মামা বাড়িতে পাঠিয়ে দেন, বা মামা বাড়ি বেশি দূরে ছিল না, যশোর জেলায় তো, যশোরের কাছে, কলকাতা টু যশোর সবচেয়ে নিকটতম ডিস্ট্রিক্ট ছিল। তার জন্যে বাবা মামা বাড়িতে আমি মানুষ হয়েছি, এবং সেই সময় স্কুল জীবন থেকে আরম্ভ করে তারপরে আমি ডাক্তারি পাশ করা পর্যন্ত আমার ওইভাবেই আর কি চলেছে। ওখানে আমরা বাবা এখানে থাকতেন, বাবা ইছাপুরে থাকতেন, এবং 49 সাল থেকে বাবা ইছাপুরে। তার আগে কিন্তু বাবা ছিলেন ওই পাকিস্তানে, পাকিস্তানে। হ্যাঁ। তো তখন বাবা যেহেতু লেখাপড়া হচ্ছে এনআরএস তথা ক্যাম্বেল মেডিকেল কলেজে, ক্যাম্বেল হসপিটালে, তার জন্যে বাবার সব কিছুই ডাক্তারি ব্যাপারটা সব সময় থাকতো এই মানে কলকাতা ভিত্তিক, এটাই ব্যাপারটা। তো আপনি যখন মেডিকেল কমপ্লিট করলেন বাংলাদেশ থেকে, তারপরে প্র্যাকটিসও শুরু করলেন ওখানে, প্র্যাকটিসও শুরু করলাম, হ্যাঁ, তারপরে চলে আসলেন। চলে আসি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার পোস্টিংটার পরে নির্ভর ছিল। পোস্টিংটা হয়েছিল আমার একেবারে বাংলাদেশের একটা রিমোট জায়গায়, যেটা বরিশাল, পটুয়াখালী। সেই পটুয়াখালী হওয়ার ফলেই আমি মানে আর ভালো লাগেনি, নদী, সেটা 6 ঘন্টা লঞ্চে যেতে হতো তো সেই সবের জন্যে আমি করলাম। আরও একটা ঘটনা ঘটেছিল, যেটা আমি ওই সময় একটা ট্রান্সফার করেছিলাম একটা লোককে। সেই লোকটা আমাকে এত ডিস্টার্ব করেছে এবং আমাকে হচ্ছে হুমকি টুমকি দিয়েছে, তার ফলে আমি আর ভয়ে চলে আসি। সেটা হবে চলে আসি মনে হয় ওই 80 সালেই চলে মানে হয়, এবং 80 সালেই আমি ইন্ডিয়াতে চলে আসি। আর ভয়ে আর আমি ওই চাকরির স্থলে যেতে পারিনি। আচ্ছা, তখন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমি গেছি, যে তখন কিন্তু এসে আমি খুব ভালো পেয়েছি, সেটার কিন্তু অনেক কারণ। সে কারণটাও আপনারা চাইলে পরে আপনি বলুন, আপনি কি করে আপনার এই চাকরি পেলাম, কি করে আপনি চাকরি পেলেন? চাকরিটা মজার ব্যাপার হচ্ছে, আমি 80 সালে আমি আমাদের পণ্ডিত মশাইয়ের একটা চিঠি নিয়ে তখন আসলাম। দিলীপ রায় চক্রবর্তী তখন জ্যোতি বসুর প্রাইভেট সেক্রেটারি। আচ্ছা। তো তিনি তার কাছে যে চিঠিটা দিলে পরে তিনি উচ্ছ্বসিত ডাক্তার শুনে, যে আরে ডাক্তার, আমাদের এখানে তো ডাক্তারের খুব অভাব, হ্যাঁ, তুমি এখনই ঢুকে যাও। তো তখন হেলথ ডিরেক্টর ছিলেন একে দেকে ফোন করে, তখন ওনার সাথে তুমি সম্পর্ক। একে দে তখন বয়স্ক লোক, মনে হয় তখন প্রায় 60-র কাছাকাছি বয়স ওনার। তো খুবই স্নেহপ্রবণ, ডাক্তারদের খুবই ভালোবাসে, এবং আমাকে দেখেও তিনি খুব উচ্ছ্বসিত। দেখে আমার একটু মোটামুটি একটু দেখতে শুনতে খারাপ ছিলাম না, তা দেখে উনি বললেন যে খুব ভালো, তুমি এক্ষুনি হয়ে যাও, তোমার একটা ভালো টোস্টিং দিচ্ছি, তুমি চলে যাও। এরকম উনি আমার মানে ডাক্তারদের কাছে পাঠিয়ে দিলেন, মানে দিলীপ দা হচ্ছে। তখন আমি গেলে পরে তখন আমার রেজিস্ট্রেশন হয়নি, উনি তখনও জানেন না যে আমার রেজিস্ট্রেশন নেই। তারপরে উনি চাকরি দিতেই উনি বলছেন যে রেজিস্ট্রেশন করেছো তো? বললেন না স্যার, এখনও তো করিনি, আমি তো এই অল্প কয়েকদিন হলো এসেছি। তাহলে পরে এক্ষুনি বলছি, আমি রেজিস্ট্রারকে বলে দিচ্ছি, তোমার রেজিস্ট্রেশনটা করে নাও। নিলে পরেই তখন কিন্তু এইভাবে হতো। এখন কিন্তু এই অবস্থাটা কিন্তু তখন ছিল না, এখনকার যে অবস্থাটা। তো যাই হোক, তখন আমি গেলাম রেজিস্ট্রারের কাছে। সেই দিন গেলেই উনি ফর্ম টর্ম দিয়ে দিলেন, বললেন যে 15 দিনের ভিতর তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে।
তারপরে সেইভাবে হয়ে গেলে পরে তারপরে সংক্ষেপে বলতে গেলে পরে তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে স্যারের কাছে গেলাম, ডক্টর একেদের কাছে। তখন উনি বললেন যে কান্দি পোস্টিং দেবেন আমাকে। কান্দি কিন্তু রিমোট জায়গা, তখন আমার একটা চাকরি হলেই হয়, কিন্তু তাতে আমি রাজি। তখন উনি প্রায় লিখতে বসে ওনার প্রাইভেট সেক্রেটারিকে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখতে বলেই তখন আরে ভালো কথা, উনি আমার বায়োডাটার দিকে চোখ বুলিয়ে বলছে তোমার বাড়ি বনগাঁয়, আরে কাণ্ড, তোমাকে বনগাঁ হসপিটালে আমি পোস্টিং দেবো। বনগাঁ হসপিটালে সাধারণত মানে প্রথম পোস্টিং হয় না, হয় হচ্ছে ওই হেলথ সেন্টারে, গ্রামের হসপিটালে। কিন্তু হচ্ছে যে আমি একমাত্র এক্সেপশন হলাম যে আমার সাব ডিভিশনাল হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে আমাকে পোস্টিং দেওয়া হলো ডাক্তার একে দের বদান্যতায়। আচ্ছা, ডাক্তার একে দে অতি ভালো মানুষ এবং অতীব স্নেহপ্রবণ, তার কথা আমি ভুলতে পারবো না, যে সেইভাবে করেই আমার চাকরি হয়। তার মোটামুটি 2 দিনের ভিতরে আমার চাকরি হয়ে যায়। একটা রিপোর্ট আমাকে বললেন যে 2 দিন পরে আসো, এসে হাতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাও, আর আমি ডাকে পাঠিয়ে দেবো। তখনকার দিনে সেই পাতলা কাগজে টাইপরাইটারের অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনও আমার কাছে এখনও আছে সেটা। তো যাই হোক, সেইভাবে হয়ে আমি তখন বনগাঁ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে পোস্টিং হলো। এবং তখন বেতন কত শুনবেন? বেতনটা হচ্ছে 1650 টাকা। 1650 টাকা তখনই অনেক টাকা, কিন্তু 81 সালে। হ্যাঁ, 81 সালে, সম্ভবত ওটা 81 সাল। 81 সালে 1650 টাকা বেতন ছিল। এবং তাতে আমার দিনে 10 টাকা, স্বামী স্ত্রী 10 টাকা খরচা হতো। হ্যাঁ, তাহলে পরে বুঝতেই পারেন যে কেমন সস্তার বাজার ছিল। সেই টাইমে সোনার দাম কত ছিল? বলতে পারবো না, সোনার কাছে যাওয়ার মতো তখন আমি তো শরণার্থী লোক, যে আমার কাছে তখন সোনার বাজারে যাওয়ার মতো কোনো ক্ষমতা নেই, চিন্তাও নেই। আপনি কি প্রাইভেট প্র্যাকটিসও করতেন? প্রাইভেট প্র্যাকটিসও করতাম। কিরকম বেতন পেতেন তখন? প্রাইভেট প্র্যাকটিস আরম্ভ হলো আস্তে আস্তে করে, তারপরে ভালোই হতো, ডেলি 50টা পেশেন্ট হতো, 10 টাকা করে ফি ছিল, 10 টাকা করে ফি ছিল। তাতে 50টা পেশেন্ট মানে 500 টাকা। তো 500 টাকা অনেক টাকা, কিন্তু আমি তখন ভাবতাম যে এত টাকা কোথায় রাখবো, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, তা হলো, এইভাবে চলছিল আমার এটা, সেইভাবে চললো। কিন্তু তারপরে আমার আইডিয়াটা আসলো হচ্ছে নার্সিংহোম করার। এটা কোন সালে? এটা এইভাবে করতে করতে 85 সাল, আমি পরে নার্সিংহোম করলাম 1985 সালে, 1985, মানে 5 বছর, আমি 4 বছর সামথিং চাকরি করলেন। তারপরে আপনি একটা তারপরেই নার্সিংহোম করলাম বনগাঁতে, একটা ভাড়া বাড়িতে নার্সিংহোম করলাম। সেটাকে রেনোভেট করে মাত্র 12টা বেড ছিল, সেই 12টা বেড নিয়ে আমি হচ্ছে নার্সিংহোম আরম্ভ করলাম। তারপরের থেকে আমার আর পিছনে তাকাতে হয়নি। সেই নার্সিংহোম প্রথম নার্সিংহোম বনগাঁতে, এবং তার ফলে হচ্ছে যে লোকেরাও সবাই আস্তে আস্তে সব কিছুতে, তার আগে নার্সিংহোম সম্পর্কে একটা ধারণা ছিল যে মনে হয় শুধু ডেলিভারি হয়, কিন্তু আমি ওখানে যে বোঝাতে পারলাম পাবলিককে যে নার্সিংহোমে সব অপারেশনই হওয়া সম্ভব। যদিও ছোটোখাটো নার্সিংহোম 12টা বেডের, তার ভিতরে যা যা সম্ভব সেটা আমি করার চেষ্টা করেছি এবং এখনও করে যাচ্ছি। এখন সেই হসপিটালে কত বেড? সেই হসপিটালে এখন আমার 30 বেডের 40 বেড মতো। 40 বেড মতন। আচ্ছা, তো এখন মানে কত বছর হয়ে গেল? সেই 1985 সাল থেকে এটা 40 বছর প্লাস। 40 বছর প্লাস। তারপরে তো আমি আরেকটা হসপিটাল করলাম, সেটা হচ্ছে 2000 সালে জমি কিনলাম আর 2003 সালে স্টার্ট করলাম। সেটার নাম ইকো হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক। তো প্রথমটার নাম হচ্ছে ড্রিমল্যান্ড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক। হ্যাঁ, আর তারপরে হলো ইকো হসপিটাল। সেটা কত বেডের? সেটা এখন 106 বেড। 106 বেড। এবং এটা দুটো নার্সিংহোমই আপনাদের আশীর্বাদে, ভগবানের ইচ্ছেই ভালো চলে, সবাই ভালোবাসে আমাকে, এটাই আমার সবচেয়ে বড়
যে আমাকে শুধুমাত্র ডাক্তার মলয় শাহ বলে ভাবে না, ভাবে মলয় দা হিসেবে। মলয় দা হিসেবে। এটাই তো আমাদের বেঙ্গলের কালচার, যে আমরা সবাইকে দাদা আর দিদি বলে আপন করে নিই এবং নিয়েছে পাবলিকের হবে না। তো হসপিটাল আপনি শুরু করলেন, আপনার মেডিকেল প্রফেশন প্র্যাকটিসটা তাহলে কি মানে প্র্যাকটিসটা চলছে। এখন একটু কমে গেছে, এখন পারিও না, বয়স আমার 72 বছর হয়ে গেল, তো সেই জন্য এখন একটু কাজেরও কমতি হয়েছে, কিন্তু তবুও আমি কাজকে বন্ধ করিনি। আমি সকালে বনগাঁয় যাই, বিকেলবেলায় বারাসাতে বসি, এরকম ভাবেই চলছে। এখনো তাও কত পেশেন্ট দেখেন আপনি? আমি এখন অত পেশেন্ট হয় না, ওই 5-7টা পেশেন্ট অত দিনে হয়, সেটা বনগাঁতে। বারাসাতে অ্যাকচুয়ালি বারাসাতে সব অ্যাডমিনিস্ট্রেটিভ, বারাসাতে কোনো পেশেন্ট দেখি না, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। আর বনগাঁতে গেলে পরে 2-1টা পেশেন্ট ছাড়ে না, সেইভাবে দেখি, সেটাকে 5টা 7টা 8টা 10টা, 10-এর বেশি নয়। যে লোকটা আগে প্রথম জীবনে 50টা 60টা পেশেন্ট দেখেছে পার ডে, সেটা কিন্তু এখন আমার 5-10-এ এসে নেমেছে। কিন্তু তাতে আমি অসুখী নই। আমার আয় ইনকাম সমস্ত কিছু দিয়ে, মানে অ্যাকচুয়ালি তো মানুষ এই যে প্র্যাকটিস করার, সেটা সেবার সাথে তো একটা ইনকামেরও একটা প্রশ্ন আছে, কিন্তু এখন আমার আর ইনকাম নিয়ে চিন্তা করতে হয় না, এই আর কি। সেটাই আমার কাছে বড় কথা। ফ্যামিলিতে আমি একসঙ্গেই থাকি, আমার 2 ছেলে, 2 বৌমা, 3 নাতি নাতনি নিয়ে আমি ফ্যামিলিতে থাকি। কিন্তু আমাদের বড় ফ্যামিলি, 3 ভাইয়ের 6 জন ছেলে মেয়ে, সবাই ডাক্তার। আপনার ছেলেও কি ডাক্তার? আমার ছেলেও ডাক্তার, 2 ছেলেই ডাক্তার। আচ্ছা। তারপর হচ্ছে যে আমার ভাইপো, ভাইজি টাইজি সবাই ডাক্তার, এবং সবাই এমডিএমএস। তো এটা কি মানে আপনি ইন্সপায়ার করেছেন ওদেরকে, না ওরা নিজে থেকে? ওরাও ইন্সপায়ার্ড হয়েছে, কারণ ডাক্তার দাদু তো সবার দাদু হচ্ছে ডাক্তার ছিলেন, তার বাবা কাকা ডাক্তার, মানে ডিএনএ তে এই প্রফেশনটা চলে গেছে। সেই জন্য ভেবেছি যে এই ডাক্তার ছাড়া আর কি করবে, সেটার সাথে আমারই মাথায় আসে যে একটু ডাক্তারের সাথে একটু ব্যবসাও করা যাক না। তো সেইভাবে সেই বিষয়তে আমরা ঢুকবো, যে হঠাৎ মানে শুরু তো হলো ডাক্তার হিসেবে, তারপরে আপনি হসপিটাল তৈরি করলেন, এটা একটা ব্যবসার দিক, কিন্তু আপনি চলে আসলেন একদম এক্সপোর্ট আর ইম্পোর্ট। এটার কারণটা হচ্ছে বনগাঁয় আমার নার্সিংহোম থাকার জন্য। বনগাঁ সাধারণত তখন বাংলাদেশের এক্সপোর্টের পরে নির্ভরশীল বনগাঁ, এবং সবাই যার সাথেই পরিচয়, যার সাথেই দেখা হয়, তারা দেখি যে কোনো না কোনোভাবে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত। কেউ লরি ড্রাইভার, কেউ হচ্ছে যে নিজে পাঠায়, কেউ লরির ভাড়া দেয়, এরকম নানান রকমভাবে। তার সবাই আমাকে বলে, আরে আপনার তো বারাসাতে এত, আরে বাংলাদেশে এত কানেকশান, আমরা তো কানেকশানের জন্যে আমরা হাপিত্তেশ করে থাকি, আপনার এত কানেকশান, তো আপনি কেন করেন না? এইভাবে শুনতে আমার মনে হলো আচ্ছা দেখি না কি হয়। তবে সেটাই খুব একটা সাকসেসফুল নই, কারণ কি যে সেটাও একটা সেবা হিসেবেই আপনি নিয়েছেন, কানেক্ট করে কিছু লাভ টাভ আছে, কিন্তু তার পিছনে অনেক দৌড়াতে হয়, সেটা আমার পক্ষে অত সম্ভব ছিল না। লোকের কথা টথাতে আমি ঢুকেছিলাম ঠিকই, কিন্তু হচ্ছে যে সেটা খুব একটা সাকসেসফুল হয়নি। যে হয়েছে নো প্রফিট নো লস, এরকম ভাবে মানুষের সেবা হচ্ছে, কিছু লোক সেবা হয়েছে, এবং দিয়েছি, পাঠিয়েছি, কিছু জিনিসপত্র পাঠিয়েছি, এক্সপোর্টই করেছি, আমি ইম্পোর্টার করিনি কিছু। দেখুন, এপার বাংলার ওপার বাংলার মধ্যে আমরা সম্পর্ক, আপনি তো নিজেও দেখেছেন, মানে দুটো দেশেই আপনি ভালো করে জানেন। আজকে যেই সময়তে আমরা এই পডকাস্ট করছি, আমাদের ওপার বাংলাতে অনেক ক্রাইসিস হচ্ছে, এবং যেটা আমাদের রিসার্চ, বিকজ আমরা একটা কনসাল্টিং ফার্ম, আমাদের কাছে প্রচুর রিসার্চ আমরা করি, সেখানে আমরা দেখছি ওপার বাংলা থেকে অনেক ডাক্তার যারা হয়তো ধর্মীয়ভাবে হিন্দু, তারা এপার বাংলায় চলে আসছে, থাকতে পারছে না,
এবং তারা নিজেদেরকে আবার এস্টাবলিশ করছে। তো আপনি তো এই মানে আপনি এমন একটা টাইমে বাংলাদেশ থেকে এসেছিলেন, তখন এত ক্রাইসিস ছিল না, এত ক্রাইসিস ছিল না, কিন্তু আপনি ওই ফেজটা দিয়ে ক্রস করে গেছেন, যেই ফেজটাতে এখন অনেক ডাক্তাররা হয়তো নিজেদেরকে এস্টাবলিশ আসতে চায়, তারা আসতে পারছে না, পারছে না। কারণ গভর্নমেন্ট সেটা কিন্তু অ্যালাউ করছে না। কি কারণ জানি না, ফ্রি অফ কস্ট এরকমের ভাবে কোয়ালিফাইড ডাক্তার পাওয়া তো গভর্নমেন্টের জন্য ভালোই ছিল, কিন্তু সে গভর্নমেন্ট কেন এটাকে করছে না সেটা আমার মানে জানা নেই। কিন্তু হচ্ছে যে ওখানকার সমস্ত হিন্দু ডাক্তাররা সবাই চলে আসতে চায়, তারা এত খারাপ অবস্থার মধ্যে আছে যে তারা কেউ থাকতে চায় না, কিন্তু তাদের এখানে কোনো রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা সরকারিভাবে কিছু নেই। আমরা যেমন মানে বলার আগে চাকরি পেয়েছি, বলার আগে রেজিস্ট্রেশন পেয়েছি, সব কিছু সুযোগ সুবিধে পেয়েছি, এখন আর তার কিছুই নেই। কোনো সুযোগ সুবিধাই, কোনো ডাক্তারদের কোনো সুযোগ আলাদা কিছু নেই। আমরা যখন সিটিজেনশিপ পেয়েছি তখন ডাক্তারের সার্টিফিকেট দেখালেই আমাদের সিটিজেনশিপ হয়ে যেত, একেবারে দেখানো মাত্রেই হচ্ছে যে আপনি কি, আপনার প্রফেশন কি, হচ্ছে ডাক্তার, কোয়ালিফাইড ডাক্তার, এমবিবিএস ডাক্তার, যে হ্যাঁ, তো ঠিক আছে, দেখি সার্টিফিকেটটা দেখেই সঙ্গেই একদম পাস হচ্ছে যে সিটিজেনশিপ। সেই কি ফর্ম 11 না কি যেন একটা ফর্মের মধ্যে পাওয়া যায়, ওইটা হচ্ছে রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ না কি যেন লেখা, আমার সেটা দেখা নেই, হচ্ছে ওই কাগজটা একেবারে মানে এটা 86 সাল পর্যন্ত ডাক্তাররা এই সুযোগ সুবিধাটা পেয়েছে, 86 সাল কিংবা 87 সাল, এই তারপরের থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা তুলে নিয়েছে, রাজ্য সরকারের হাতে ছিল এটা আগে, কিন্তু এখন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং খুবই রেস্ট্রিক্টেড। WHO-র একটা রিসার্চ আছে, সেখানে WHO বলছে পার 1000 পপুলেশনের এগেনস্টে একটা করে ডাক্তার দরকার। সেটা তো অনেক কম, মানে হচ্ছে না। তাতেও কি মানে এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না? কেন এরকমের এত ডাক্তার নেই, কিন্তু প্রচুর মেডিকেল কলেজকে অ্যাফিলিয়েশন দিচ্ছে গভর্নমেন্ট, তারপরে এর ফলে একসময় ডাক্তার সাফিসিয়েন্ট হয়ে যাবে বলেই গভর্নমেন্ট মনে করছে, যে চিরদিন না থাকলেও হয়তো 2-1 বছরের ভিতরেই আমরা ডাক্তার সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব, আমাদের বাইরের থেকে কোনো ডাক্তার আনার প্রয়োজন নেই, এটাই মনে করছে। যা মানে দেশীয় স্বার্থে হয়তো বা অন্য দেশের ডাক্তারকে অ্যালাউ করছে না, কিন্তু করলে ইনস্ট্যান্ট আমরা অনেক ভালো ওভার কোয়ালিফাইড লোক পেয়ে যেতাম। কি ফ্যাসিলিটিস আপনার মনে হয় যে এখনো দরকার এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিটাকে আরেকটু বেটার ওয়েতে যদি আমরা তৈরি করতে পারি? কি ফ্যাসিলিটিস? সেটা ফ্যাসিলিটিস যথেষ্ট পরিমাণ হাসপাতাল তৈরি, যথেষ্ট পরিমাণ নার্সিংহোম তৈরি, যথেষ্ট পরিমাণ ডাক্তার তৈরি, তারপরে হচ্ছে যে আর সর্বোপরি সেই নার্সিংহোমগুলোতে যাওয়ার যে অর্থনৈতিক সক্ষমতা সেটা তৈরি করতে হবে পাবলিকের, সেটার সাথে ইন্টার রিলেটেড। কারণ হচ্ছে যে লোকের যদি অর্থনৈতিক ক্ষমতা যদি না হয় তাহলে প্রাইভেট নার্সিংহোম করে কোনো লাভ নেই, এবং সেটার তুলনায় কিন্তু অনেকই ওয়েস্ট বেঙ্গলে আছে। এই যে আমাদের স্বাস্থ্য সাথী যে এটা হয়েছে, সেটা কিন্তু সবার জন্য দেয়া হয়েছে। এখানে যারা ওয়েল টু ডু লোক তারাও পাচ্ছে, আবার যারা খুব গরিব তারাও পাচ্ছে, কিন্তু এটা গভর্নমেন্টের, আমি মনে করি গভর্নমেন্টের মনে হয় এই নীতিটা ঠিক নয়। এটা হয়তো ভোটের আর হসপিটালে পেমেন্টগুলো ঠিকঠাক করে পেয়ে যাচ্ছে, একটু কম বেশি হলেও, দেরি হলেও, অনেক ঝঞ্ঝাট করলেও মোটামুটিভাবে মানে স্বাস্থ্যসাথীর পেমেন্ট পাওয়া যাচ্ছে। প্রথম একটু ডিস্টার্ব হলেও এখন মোটামুটি স্বাস্থ্যসাথীর রেটটা খুবই কম, মানে যেটাতে কোনো অপারেশন হয় না, যেখানে কোনো চিকিৎসা ওই টাকায় করা যায় না, কিন্তু হচ্ছে যেহেতু পেশেন্টের সংখ্যাটা বেশি আছে তার ফলে কোনো মতো ম্যানেজ করে নিচ্ছি আমরা, কিন্তু এইভাবে করে চিকিৎসা ঠিক দেয়া যায় না।
এই এই ধার্যকৃত মূল্য এর কোনো পরিবর্তন আবশ্যক, যে এটাকে স্বাস্থ্যসাথীটা আরও হতো, লোকের কাছে আরও গ্রহণযোগ্য হতো বোথ সাইডে, যেটা পার্টির কাছে এবং নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হতো যদি রেটটা আর একটু বাড়তো। রেটটা এত কম, তাতে কেউ ইন্টারেস্টেড হয় না। আর হচ্ছে এর ফলে দুর্নীতি হয়ে যাচ্ছে, ডাক্তারের বাড়িতে মানে ইল্লিগাল হচ্ছে যে হচ্ছে ট্রানজ্যাকশান হচ্ছে, যে পার্টির কাছ থেকে ওই টাকা ছাড়াও এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে, যেটা গ্রহণযোগ্য না। না, এই যে পলিসিটা স্বাস্থ্যসাথী যেটা আছে, এখানে তো ধরুন লন্ডনে যদি আমরা যাই, একটা ন্যাশনাল হেলথ স্কিম ওরা তৈরি করেছে যে প্রত্যেকজন ওই ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হবে এবং তার এগেনস্টে দে আর প্রোটেক্টেড, তাদের হেলথ কেয়ার সিস্টেম প্রোটেক্টেড। কিন্তু এই যে স্বাস্থ্যসাথী যেটা সরকার করেছে আমাদের, এটা বিনা পয়সা, এটা বিনা পয়সা, প্রিমিয়াম নেই, কোনো প্রিমিয়াম নেই, তো এটা এটা কি সাস্টেনেবল মডেল? মানে এটা কি সম্ভব? এই মডেল ঠিক না। মানে যেখানে তারা কিছু না কিছু কন্ট্রিবিউশন না থাকে, সেটা যদি প্রিমিয়াম না থাকে, এটা রেভিনিউটা জেনারেট করবে কোথা থেকে সরকার? গভর্নমেন্ট এইরকম ভাবে করে মানে শুধু ওই দান ছত্র করে এভাবে করে চিকিৎসা হয় না। আমার যা মনে হয়, আরেকটাও জিনিস যেটা আমার পার্সোনালি, গভর্নমেন্ট চেষ্টা করছে, খুবই চেষ্টা করছে যে মানুষকে, একবার যদি সরকার ফ্রিতে করে দিয়েছে, এবার তো পলিটিক্যাল ক্রাইসিস, এবার তো আর বলতে পারবে না স্বাস্থ্যসাথীর জন্য তোমাকে মানে তোমাকে প্রিমিয়াম পে করতে হবে। কিন্তু লোকেরা আস্তে আস্তে ইন্স্যুরেন্সের দিকে যাচ্ছে, কারণ স্বাস্থ্যসাথী তো সব অপারেশন হয় না, সামান্য কিছু কেসই হয়, সেজন্য বেশিরভাগ কেসই হয় না। এবং যেটা আমি শুনতে পাচ্ছি যে স্বাস্থ্যসাথী কার্ডে সরকার যেই হসপিটালগুলোকে অ্যাফিলিয়েট করেছে, সেইখানে ধরুন আপনার ওখানে কেউ যদি একটা গল ব্লাডারের অপারেশন করতে আসে, এক্সাম্পল দিচ্ছি, যার প্রাইভেট ইন্স্যুরেন্স করা আছে, সেইখানে যা রেট আপনারা নিচ্ছেন, স্বাস্থ্যসাথীর রেট 1/3 সরকারকে এটা নির্ধারিত করে দিয়েছে। এইটার জন্যই কিন্তু ইললিগাল ট্রানজ্যাকশন হচ্ছে। তাহলে এই যে এটা গভর্নমেন্টের দেখা উচিত। এটা তাহলে গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স করছে, ইনফ্লুয়েন্স করছে, বাধ্য করছে। কিন্তু তাতে কি পরিষেবার কোনো হচ্ছে না? পরিষেবা অনেক বিঘ্নিত হচ্ছে, পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এমনও হতে পারে যে হসপিটাল অনেক ইনফ্লেটেড রেট করে রেখেছে, গভর্নমেন্ট ওটাকে রেগুলেট করছে না। কিছু প্রথম শ্রেণীর কিছু হসপিটাল, তাদের রেটটা ইনফ্লেটেড। তাছাড়া বেশিরভাগ সংখ্যায় যেসব প্রাইভেট হসপিটাল আছে, তাদের রেট কিন্তু খুবই কম। তাদের পেট চালানোর মতো, পেট চালায় কোনো মতো। আমি নিজে, আমার নার্সিংহোম ভালো চলে বলে আমি চালাতে পাচ্ছি, অনেকেই চালাতে পারছে না। তাদের পক্ষে অনেক ব্র্যান্ডেড হসপিটাল আছে যেখানে যদি একটা পেশেন্ট 10 দিন আইসিইউতে থাকে, 8-10 লাখ টাকা বিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই সাধারণ হসপিটালে আমাদের এখানে তার 10 ভাগের 1 ভাগ বিল হয়। 10 ভাগের 1 ভাগ, বিশ্বাস করতে পারেন। তো সরকার এই ডিসক্রিপেন্সিটা সরকারের নজর দেওয়া উচিত, করে একটা ফিক্সড রেট করা উচিত। আমার যা সাজেশন, যে গভর্নমেন্ট যদি একটা এই টাইপের লোকের, এই এ গ্রেডের, তার এই রকমের বেশি নিতে পারবে না, তার একটা আপার লিমিট করে দেয়া, এবং সব নার্সিংহোমে তাদের লিমিট বেঁধে দিলে পরে কেউ বেশি টাকা নিতে পারবে না। কিন্তু প্রাইভেট হসপিটাল বলবে যে আমার তো 5 স্টার রেটেড হসপিটাল, মানে আমার এখানে থাকা একটা 5 স্টার হোটেলে থাকা, সেটা যাই বলুক, তার আমার রেট তো আলাদা হবেই। আপনি তো রেট অ্যাট পার করতে পারবেন না। অ্যাট পার তো করতে বলছি না, এ গ্রেডের জন্য আপনি একটা রাখেন বেশি। কিন্তু এখন তারা যা করছে, অনেক ইল্লিগালি করছে, তারা অনেক অকারণে অনেক বেশি ইনফ্লেটেড রেট করছে। এটা তারা কিন্তু এই বি গ্রেডের থেকে, বি সি গ্রেড যারা আছে, তারা কিন্তু দৈন্য দশার মধ্যে তারা কাজ চালাচ্ছে। তাদের মানে ওই স্বাস্থ্যসাথী আছে বলে কোনো মতো পেটটা চলে যাচ্ছে, কিন্তু তারা কোনো লাভের মুখ দেখছে না। আস্তে আস্তে অনেক নার্সিংহোম, প্রাইভেট ছোট নার্সিংহোম বন্ধ হয়ে যাবে। যদি গভর্নমেন্ট যদি এই ব্যাপারে
সক্রিয় না হয় তাহলে পরে বন্ধ হয়ে যাবে আমার ধারণা। এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম আছে আয়ুষ্মান ভারত, সেখানে আপনারা কি অ্যাফিলিয়েটেড? আমি অ্যাফিলিয়েটেড, অনেকেই অ্যাফিলিয়েটেড নয়, কিন্তু তার তো কার্ড নেই। এখানে গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো তাকে এন্টারটেন করছে না। আচ্ছা, বিশেষ কয়েকটা হসপিটালে হয়তো আছে, কিন্তু বেশিরভাগ হসপিটালেই আয়ুষ্মান ভারত নয়, আর তার কার্ড নেই। লোকের কাছে যদি সেই আয়ুষ্মান কার্ড যদি না থাকে, তাহলে তো সে কারোর সেই আয়ুষ্মান ভারতের দিতে পারবে না, পারবে না। তো তার কাছে যদি কার্ডই না থাকে, গভর্নমেন্ট তো তাকে এন্টারটেন করছে না, মানে স্টেট গভর্নমেন্ট স্বাস্থ্যসাথীকেই গুরুত্ব দিচ্ছে, এনকারেজ করছে। আমরা আরেকটু যদি ইনডেপথ যাই, এই যে বাংলাদেশের যে ক্রাইসিস হচ্ছে এবং ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি অনেক ইন্ডিয়ান স্টুডেন্টরা বাংলাদেশে পড়তে যায়, মেডিকেল স্টাডিজের জন্য যায়, কম পয়সার জন্য যায়। অনেক বাংলাদেশি পেশেন্ট ইন্ডিয়াতে আসে কম পয়সায় চিকিৎসা করার জন্য। তো এই যে সিচুয়েশন, এখানে তো অনেক লসও হচ্ছে আপনাদের, কারণ আপনারা তো বাংলাদেশ হচ্ছে কিছু বিশেষ হসপিটালের, বেশিরভাগ হসপিটালের কোনো নো লস, যে এটার জন্য তাতে ওই যে বিশেষ কয়টা হসপিটালেই আসতো বাংলাদেশি পেশেন্ট, তারাই লস খাচ্ছে হয়তোবা, কিন্তু মানে সেটা তারা যে পরিমাণ লাভে অভ্যস্ত, তার তুলনায় তাতে বাংলাদেশের পেশেন্ট একটু লাভ কম হচ্ছে। আগে যেমন প্রচুর লাভ করতো, যেহেতু বাংলাদেশের চিকিৎসা খরচ অনেক বেশি, যেহেতু আমি দুটো দেশই ভালো জানি, তো ওখানে অনেক বেশি এবং চিকিৎসার মান অপেক্ষাকৃত কম, খারাপ। তো সেই জন্যে হচ্ছে যে তারা এখানে আসে, এখানে ওদের দেশের তুলনায় কম খরচা হয়, কিন্তু হচ্ছে যে আমাদের দেশে তাদেরকে কিন্তু অনেক কিছু ঠকানো হয়। ওই বিশেষ হসপিটালগুলো তারা বাংলাদেশি পেশেন্টদের সাথে অ্যাবনর্মাল চার্জ করে টাকা নেয়। কিন্তু সেটা যদি ঠিক রেগুলারাইজ হতো, গভর্নমেন্টের হস্তক্ষেপে যদি হতো, তাহলে পরে হচ্ছে যে মনে হয় আরও ব্যবসায়িক দিক দিয়ে গভর্নমেন্ট বেশি লাভবান হতো। আপনার কি মনে হয় এই সিচুয়েশন কি ঠিক হবে আগামী দিনে? আমার মনে হয় একদিন না একদিন ঠিক করে তারা রিয়েলাইজ করবে যে তারা ভুল করছে সেই দেশ, মানে ওই দেশের যে তারা স্টেপ বাই স্টেপ তারা যেভাবে হচ্ছে, তাহলে পরে তাদের কোনো পেশেন্টের যেতে গেলে পরে থাইল্যান্ডে যেতে হচ্ছে, ইংল্যান্ডে যেতে হচ্ছে, সিঙ্গাপুর যেতে হচ্ছে, এইসবগুলোতে সে তো অ্যাবনর্মাল খরচ। কলকাতার খরচের থেকে, ব্যাঙ্গালোরের খরচের থেকে, চেন্নাইয়ের খরচের থেকে তো সেটা ডবলেরও বেশি, ডবল কি ট্রিপল এরকমের। তো তাও তারা করছে, এক শ্রেণীর বাংলাদেশি লোক তারা করছে, সেই শ্রেণীটা খুব লিমিটেড, এটা বেশি লোক না, কিন্তু সাধারণ মানুষ হ্যাম্পার্ড হচ্ছে, সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। তারা যারা বাংলাদেশে প্রাথমিক চিকিৎসা ঠিক আছে, তারপরে সেকেন্ডারি চিকিৎসার বাংলাদেশে অনেকেই করার মতো না। এবার আমরা আপনার প্রফেশন থেকে বেরিয়ে এসে আপনি অবসর সময় কি করতে বেশি ভালোবাসেন? অবসর সময়ে আমি গান শুনি, বাংলা গান। আমি কিন্তু হিন্দি গান শুনি না, বুঝি না, আমি হিন্দি বুঝিও না, হিন্দি গান শুনিও না। রবীন্দ্রসঙ্গীত শুনি, বাংলা পুরানো আধুনিক গান শুনি, এইসবগুলো আছে। আর গল্পের বই পড়ি। ঘুরতে যেতে পছন্দ করেন? ঘুরতে যাই, বছরে একবার বিদেশ ভ্রমণও করি। তারপর হচ্ছে বাইরের সব মানে ইন্ডিয়ার সব এইটাই আমার ঘোরা আছে, এবং এখনো বহু ঘোরার জায়গা বাকি আছে, সেগুলো ঘোরার জন্য। আর বই, কোন বই পড়তে আপনার বেশি ভালো লাগে? বই, সাহিত্যের বই, সাহিত্য দিকে আমি তো একটা সাহিত্য পুরস্কার পেয়েছিলাম পাকিস্তানে, যে ইস্ট পাকিস্তানে আমি ফার্স্ট হয়েছিলাম, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলাম, আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, সেটা হচ্ছে 68 সালে। তো তখন আমি স্কুল ফাইনাল পরীক্ষা পাশ করিনি 68 সালে, 69 সালে আমি পাশ করেছি এসএসসি। তো 68 সালে আমি পেয়েছিলাম বাংলা একাডেমি পুরস্কার, ইস্ট পাকিস্তানে আমি ফার্স্ট হয়েছিলাম। তো সেই জন্যে বরাবরই একটু সাহিত্যের প্রতি আমার আছে, কিন্তু ডাক্তারি পড়তে গেলে এত পড়তে হয়, এত পড়া লাগে,
একটু অতি সাধারণ ছেলে থেকে ব্রিলিয়ান্ট ছেলে সবারই প্রচুর পড়তে হয়। আর এই পড়ার জন্যে তার এটা সাহিত্য করাটা খুব মুশকিল। সাহিত্য করা খুব মুশকিল। এখন আমার তো রিটায়ার্ড তো লাইফ নেই ডাক্তারদের, সেজন্য সে সুযোগও অত বেশি নেই। আমি এত খেটে খুটে আসি, তারপরে ক্লান্ত হয়ে পড়ি 72 বছর বয়সে। আর একটু হয়তো টিভিটা চালিয়ে দিলাম, একটু হচ্ছে গান চললো, রবীন্দ্রসঙ্গীত চললো, এই সবগুলো। আমার সেই ক্যাসেট এখনো সেই ক্যাসেট প্রীতি আছে, সেই পুরনো ক্যাসেটে গান শুনি আমি। গ্রামোফোন আছে কি? গ্রামোফোন নেই, আচ্ছা। নেই, কিন্তু আমার তা ছিল। ক্যাসেট আছে? হ্যাঁ, তো আমার মানে ডাক্তারি পাশ করার পরপরই আমি একটা 3-in-1 কিনেছিলাম। তাতে একটা রেকর্ডার ছিল, তার সাথে ক্যাসেট ছিল আর রেডিও ছিল। এটাকে 3-in-1 বলতো, একটা ব্রিফকেস সাইজের। দেখেছেন কিনা জানি না। আপনার বয়স কেমন? আমার তো 50-এর কাছাকাছি। ও, তাহলে তো আপনার অনেক কম, সেজন্য আপনার দেখার কথা না। কারণ সেই সময়কার যখন আমার বাবার কাছে ছিল একটা। হ্যাঁ, বাবার কাছে ছিল ব্রিফকেসের মতো একটা, সেটা ফ্ল্যাট করে এরকম উঠাতে হতো, হতে তার মধ্যেই ক্যাসেটটাও একদিকে থাকতো আর একদিকে এইটা ঘুরতো। হ্যাঁ, আর এটা আমি রিসেন্টলি একটু কিছুদিন আগে আমি দুবাই গেছিলাম। দুবাইয়ের একটা মলে একটা খুব সুন্দর এরকমই একটা ব্রিফকেস, যেখানে একটা সাইডে এই গ্রামাফোন ওরা দিয়েছে, কিন্তু ওই ক্যাসেটের পোর্শনটা নেই। ওই এখন আমি তো খুঁজছি এরকম একটা 3-in-1, এখন পেন ড্রাইভ ওরা জায়গা করেছে আর রেডিও আছে, খুব সুন্দর। কিন্তু আমি এখনো খুঁজছি যে যদি কোথাও কোনো জায়গায় এরকম একটা পাই, ভিনটেজ কোনো একটা জায়গায়, রাইট, এরকম ব্রিফকেস সাইজের, সেটা আমার পুরনো স্মৃতি মনে করে। তো আমাদের পডকাস্টের মেন উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মকে, এই যে আপনার যে জার্নি, মানে অনেকে আছে ইন্ডিয়াতে যারা বছরকে বছর নিট কোয়ালিফাই করার চেষ্টা করছে ডাক্তার হওয়ার জন্য, অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না, কারণ সিটের লিমিটেশন আছে। অনেকে হয়তো বিদেশ চলে যাচ্ছে পড়াশোনা করার জন্যে, কিন্তু হাল ছাড়ছে না অনেকে, আবার অনেকে হাল ছেড়েও দিচ্ছে। কারণ আমাদের 1 লক্ষ হয়তো সিট আছে, কিন্তু অ্যাসপিরেন্ট 12 লক্ষ। ঠিক আছে, তো এই লেভেলে ওই একটা ইচ্ছে, অনেকেরই ফ্যামিলির ইচ্ছে, আমার বাড়িতে ফ্যামিলির ইচ্ছে, রাইট। তো আপনি আগামী প্রজন্মকে, যেহেতু আপনি একটা জার্নি করে এসছেন, 40 বছরের ওপর আপনার এই প্রফেশনালের একটা জার্নি আছে, আগামী প্রজন্ম যারা মেডিকেল প্রফেশনাল আসতে চাইছে, তাদেরকে কি বলবেন, কিভাবে মোটিভেট করবেন? আমি আমার ফ্যামিলিকে বলবো যে আমার তো 2 ছেলে, তাদের হচ্ছে 3 নাতি নাতনি। আমি বলবো কেউ একজন IAS IPS হও, একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও। হ্যাঁ, আমি এটা আমার ফ্যামিলির জন্য বলবো। আর সবাইকেই বলবো যে যদি সবার জন্য কথা বলতে হয়, সেটা একটু ব্যাপকতা নিয়েই বলতে হয়, যে সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, তবে তাদেরকে সবাইকেই টেকনিক্যাল সাইডে, মানে হায়ার সেকেন্ডারি পাস করার পরে টেকনিক্যাল স্কিল লেভেলে যাওয়ার চেষ্টা। তাতে সারা পৃথিবীতে কাজ আছে, সারা পৃথিবীতে তার কাজের স্কোপ আছে। মানে স্কিলড, আনস্কিল্ড লেবার সেটা হচ্ছে যে নেহাতি লেবার, কিন্তু স্কিল্ড লেবারের অভাব কিন্তু সারা পৃথিবীতে আছে। ইভেন একজন ড্রাইভারের, একজন ভালো ড্রাইভার যদি হয়, সেও কিন্তু ভালো একটা জব পেতে পারে পৃথিবীর যে কোনো জায়গায়, নট অনলি ইন্ডিয়াতেও দরকার, কিন্তু তার মধ্যে হচ্ছে যে বাইরের স্কোপ অনেক বেশি। আমি তো ইংল্যান্ড আমেরিকায় যে দেখেছি যে বন্ধু বান্ধবদের কারুর কোনো ড্রাইভার নেই, তারা সব নিজেই চালায়। বয়স্ক আমার 72 বছর বয়সের বন্ধু, সেও নিজেই চালায়। আমি বলি কিরে, কি এভাবে পারিস? যে অভ্যাস হয়ে গেছে, আমি ড্রাইভার নেওয়ার ক্ষমতা নেই, এক্সপেন্সিভ। তো একদম শেষের দিকে চলে এসেছি স্যার, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনার জার্নি শুনে, এবং আশা করি আপনারা যারা এই পডকাস্ট দেখছেন আপনাদেরও ভালো লাগলো ডক্টর মলয় কৃষ্ণ সাহার জার্নিটা শুনে। আপনি শুরু করেছিলেন আপনার জার্নি, জন্মস্থান হচ্ছে কলকাতা,
তারপরে আপনি বাংলাদেশে পড়াশোনা করেছেন, আবার ভাগ্যক্রমে ইন্ডিয়াতে ফেরত এসে আপনি মেডিকেল প্রফেশনে দীর্ঘ 4-5 বছর চাকরি করার পর আমি প্রাইভেট সেক্টরে আপনি হসপিটাল শুরু করেছেন এবং মানুষের সেবা করে যাচ্ছেন। এবং খালি আপনি নন, আপনার নেক্সট জেনারেশনও তৈরি মানুষের সেবা করার জন্যে। এবং যতদিন পারবো আমি সেবা করে যাব, হ্যাঁ, এটা আমার মনের ইচ্ছে। যেদিনই আর কাজ করতে পারবো না সেদিন কিন্তু আমার শুয়ে পড়তে হবে, সেদিন থেকে আর ভালো থাকবো না। এই যে ভালো আছি, হ্যাঁ, অনেকেই বলে যে আমাকে নাকি অত বয়স মনে হয় না, বলে অনেকে। তো 60-65 মনে হয় হয়তো আপনার। 60 মতো মনে হয় এরকমের, কিন্তু আমার তো বেসিক্যালি বয়স 72। তো এইটা যে আমি কাজের ভিতর আছি বলে এটা কিন্তু মানে ভালো আছি। হ্যাঁ, আমার কিন্তু সুগার আছে, সুগার কিন্তু 30 বছরের সুগার, তাও কিন্তু কন্ট্রোল করে রেখেছি, যেহেতু আপনি জানেন কি করে কন্ট্রোল করতে হয়। আমি মোটামুটি ভালো আছি, এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সবাইকে ধন্যবাদ। আমারটা যদি কেউ আমার কাছ থেকে এই সব কথাতে যদি কেউ একটু ইন্সপায়ার্ড হয়, তাহলে তার থেকে ভালো আর কিছু হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। হবে ইন্সপায়ার। আর আপনারা মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন, তাহলেই তো আমরা ডক্টর মলয় কৃষ্ণ সাহার মতন আরও ব্যক্তিদের জীবনী নিয়ে চলে আসবো আপনাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ।